ইউনূস সাহেবের কথিত সরকার এখন লাইফ সাপোর্টে। এখন মাস্কটা কে খুলবে? এটা কি ওয়াকারুজ্জামান সাহেব খুলবেন লাইফ সাপোর্টটা, নাকি অন্য কেউ খুলবে? সেটা ডিপেন্ড করে। কিন্তু ওনার গভর্নমেন্ট ইজ নট ক্লিনিক্যালি ডেড, এটা একেবারেই লাইফ সাপোর্ট। এখন মার্কিন ডিপ স্টেটের কাছে মোহাম্মদ ইউনূস, ওনার লোকজন সবার প্রয়োজন শেষ। এবার ওনাদেরকে আপনি পৃথিবীর সব জায়গায় দেখেন, ডিপ স্টেট বা আপনি যদি বলেন সিআইএ যাকে ব্যবহার করে, সাদ্দাম হোসেন কার সৃষ্টি? আমেরিকান সৃষ্টি। কিন্তু কি করলো শেষ পর্যন্ত? গাদ্দাফি কার সৃষ্টি? আমেরিকান। তো ইউনূস সাহেবও আমেরিকার সৃষ্টি। এখন ইউনূস সাহেবকে এবার বর্জন করবে। আমি তো মনে করি ভারতও তখন চেয়েছিল শেখ হাসিনা বিদায় হোক। আমেরিকান ডিপ স্টেট শুধু চায় নাই, ভারত চাইছে, আমার আর্মি চাইছে, বাংলাদেশ আর্ম ফোর্সেস, ডিজিএফআই চেয়েছে। এই জন্য হাসিনার পতন হচ্ছে, কারণ ওনারা তো ডিপ স্টেটের খেলার সঙ্গে জড়িত ছিলেন। গত বছর যে রেজিম চেঞ্জ হলো তখন তো এটার সঙ্গে ওনারা জড়িত ছিলেন। বাক চলে আসবে, সেই বাকটা জাতির বন্ধু, কারণ আমি আগেই বলে নিচ্ছি, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। তুমুল এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। কখন কি হয় এমন একটা আশঙ্কায় দেশের প্রতিটি মানুষ, এবং ডিপ স্টেটের কোনো খেলা এখনো পর্যন্ত মানে এই মুহূর্তে কোনো খেলা চলছে কিনা, রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে নানান ধরনের গুঞ্জন, একই সঙ্গে সেনা প্রধানকে রাখা হবে কিনা, এই ধরনের নানান ধরনের গুঞ্জন কিংবা গুজবও নিশ্চয়ই সাথে অনেক কিছু রয়েছে। সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো, বাস্তবতা কোন দিকে, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন ব্লিটজের সম্পাদক এবং সিনিয়র জার্নালিস্ট সালাউদ্দিন শোয়েব চৌধুরী। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতেই যদি প্রশ্ন করি আপনাকে, যে প্রসঙ্গগুলো নিয়ে আসলাম ছোট করে, কেন এ ধরনের গুঞ্জন, আর বাস্তবতাও বা আসলে কি? অনেক অনেক ধন্যবাদ পান্না ভাই। দেখুন, গুঞ্জন তখনই হয় যখন গুঞ্জনের পিছনে একটা কারণ। আপনি যেটা বলছিলেন ডিপ স্টেট, ডিপ স্টেটে যে রেজিম চেঞ্জ প্লট বা প্লেবুক, আমরা রেজিম চেঞ্জ দেখেছি ইরাকে, লিবিয়াতে, তিউনিসিয়াতে, মিশরে। বাংলাদেশে কিন্তু মিশরের টেমপ্লেটটা ব্যবহার করা। সেই মিশরের টেমপ্লেটটা কেমন ছিল? এক্স্যাক্টলি সেই টেমপ্লেটটা বাংলাদেশে। মিশরে হোসনি মোবারককে অপসারণ করা হলো, মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসলো। যেই মুসলিম ব্রাদারহুড আন্ডারগ্রাউন্ডে ছিল, মানুষ মুসলিম ব্রাদারহুডের পতাকা নিয়ে রাস্তায় আসলেন, হাজার হাজার লাখ লাখ। এরপর কি হলো? এরপর একসময় 14 মাসের মাথায় মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হলেন, জেনারেল আব্দুল ফাতাহ আল সিসি ক্ষমতাচ্যুত করলেন, জেলে পাঠালেন। এবং যেই মার্কিন ডিপ স্টেট মোহাম্মদ মুরসিকে ক্ষমতায় বসেছিল, ওরাই তখন এই মুসলিম ব্রাদারহুডকে কচুকাটা করলো। বাংলাদেশে আমরা 5ই অগস্ট থেকে যা দেখছি, তো এখানে কি হচ্ছে? মিশরের মতনই একই ঘটনা। মার্কিন ডিপ স্টেট তো ইরাকে কিভাবে লুট করছে, লিবিয়াতে লুট করছে, সবখানে করছে, টিউনিসিয়াতে। বাংলাদেশেও তো ওরা লুট করতে আসছে। কারণ মার্কিন ডিপ স্টেটের দুটো এজেন্ডা থাকে। একটা হলো ওদের দেশের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজের বাজার সম্প্রসারিত করা, মানে অস্ত্রের বাজার, তাহলে যুদ্ধ লাগাতে হবে, দাঙ্গা লাগাতে হবে। আর একটা হলো যেই টার্গেটেড কান্ট্রি, সেই টার্গেটেড কান্ট্রির প্রাকৃতিক সম্পদ লুটে নিতে হবে। ইরাকে রেজিম চেঞ্জের পর ইরাকে সমস্ত বিদেশে বসবাসরত ইরাকিদেরকে নিয়ে যাওয়া হলো বাগদাদে, এবং ওনাদেরকে দিয়ে সরকার করা হয়। বাংলাদেশে একই জিনিস। এখন আপনি যেটা বলছেন গুঞ্জন, দেখুন, যদি জেনারেল ওয়াকারুজ্জামান বা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্ষমতা গ্রহণ করার ইচ্ছা থাকতো, তারা 5ই অগস্ট করতে পারত, এমনকি 8ই অগস্ট করতে পারত, যখন এই ঢাকা শহরে ডাকাতি হচ্ছে রাতে। কিন্তু 5ই মে জেনারেল ওয়াকারুজ্জামান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটা অনুষ্ঠানে কিন্তু বলেছেন, আপনারা যদি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করেন এবং নানান রকম সমস্যা করেন, তাহলে দেশের সার্বভৌমত্ব যদি হুমকির সম্মুখীন হয়, আমাকে দোষ দিতে পারবেন না। যদি সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়, পরের সেন্টেন্সটাই ছিল, আমাকে দোষ দিতে পারবেন না। এখন এই দোষ দিতে পারবেন না পিছনে কি বার্তা ছিল বা আছে?
সেটা তো আমরা জানি না। আমরা অনুমান করতে পারি যে যেহেতু সশস্ত্র বাহিনী আমি এই জায়গা থেকে একটু প্রশ্ন করি। গত কয়েকদিন আগেই সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা, তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, তিনি সরাসরি বলে ফেললেন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে আবারও 111 এর পদধ্বনি শোনা যাচ্ছে। এখন এই 111 এর পদধ্বনি শোনা যাচ্ছে, এই বিষয়টা কিন্তু আওয়ামী লীগ থাকতেই অনেক ধরনের কথাবার্তা হচ্ছিল নির্বাচনের আগে, 2024 সাল নির্বাচনের আগে। এবং এই 111 এর এক ধরনের গুঞ্জন বলি, গুজব বলি, বাস্তবতা বলি, যাই বলি না কেন, আমরা এর থেকে এখনো পর্যন্ত বেরোতে পারিনি। এবং যে সেনাবাহিনী এনসিপি নেতাদেরকে সব ধরনের প্রোটোকল দিয়ে বা তাদের রক্ষার জন্য নানান ধরনের পদক্ষেপ নিয়ে যথেষ্ট সমালোচিত হয়েছে, এটি বাস্তবতা। তারপরেও মাহফুজ আলম বা এনসিপির পক্ষ থেকে যারা আছেন সরকারে, তাদের মুখ থেকে আমাদেরকে এই ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে। আসলে কি তাদের কাছে কোনো ইনফরমেশন আছে, নাকি এগুলো কোনো আতঙ্ক ছড়ানো হচ্ছে, শুধুমাত্র একটা ইস্যু তুলে দেওয়া হচ্ছে? বিষয়টা কি আসলে, আপনার কি মনে হয়? আমার মনে হয় ওনারা নিজেরাই আতঙ্কিত। ওনারা আচ্ছা। আতঙ্ক ছড়াচ্ছেন না, কারণ ওনারা জানেন, কারণ ওনারা তো ডিপ স্টেটের খেলার সঙ্গে জড়িত ছিলেন। গত বছর যে রেজিম চেঞ্জ হলো তখন তো এটার সঙ্গে ওনারা জড়িত ছিলেন। এখন ওনারা যদি মনে করেন যে ওনারা শেখ হাসিনাকে অপসারণ করতেন, এইটা ভুল। ওই সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী, আমাদের সামরিক গোয়েন্দা সংস্থা, তারা জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। নিয়েছিল বলেই শেখ হাসিনার পতন হয়েছে। না হলে 15 বছর আন্দোলন করে শেখ হাসিনাকে কিছু করতে পারে নাই, 3 মাসে করে ফেলছে। আমাদের সশস্ত্র বাহিনী চেয়েছিল যে শেখ হাসিনার বিদায় হোক, এবং ওরা মানুষের পক্ষে অবস্থান নিয়েছিল। তো সেনাবাহিনী যে এই মানুষের পক্ষে, ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল, এটার পিছনে তো সেনাবাহিনীর একটা প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশাটা কি? একটা ভালো নির্বাচন, অংশগ্রহণমূলক ভালো নির্বাচন। ভালো নির্বাচন তো আমরা দেখি নাই বাংলাদেশে। সেই নির্বাচনের পর গণতান্ত্রিক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, এটা ছিল সেনাবাহিনীর মূল এজেন্ডা। এটা এখনো আছে। এখন যাদের কথা আপনি বলছেন, ওনাদের তো ভোট বেস নাই। মানে ধরেন যার কথা বললেন, উনি যদি বিএনপির একজন অজ্ঞাত অখ্যাত কারো বিরুদ্ধে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, ওনার তো জামানত বাজেয়াপ্ত হবে। তার মানে ওনাদের তো ভোটার নাই। তা ওনাদের একটু ভোটার যেহেতু নাই, এ কখনো 111, কখনো 911 এই সমস্ত গল্প বলে ওনারা ক্ষমতায় থাকতে চাচ্ছেন দীর্ঘ সময়। নির্বাচন ওনারা দিবেন না, নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা মোহাম্মদ ইউনূসেরও নাই এবং ওনার সঙ্গী সাথীদেরও নাই। কিন্তু সমস্যা অন্য জায়গায়। যেই ডিপ স্টেট শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করলো, যেই ডিপ স্টেট মোহাম্মদ ইউনূসকে ফ্রান্স থেকে উড়ে নিয়ে এসে এখানে বসাই দিল, ওরা কিন্তু এখন তাতে ইলেকশন হোক, এটা কারণ আছে। কারণ আমি একটু আগে বললাম যে ওদের দুটো স্বার্থ, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজের জন্য অস্ত্রের বাজার সৃষ্টি করা, আর আমাদের প্রাকৃতিক সম্পদ ন্যাচারাল রিসোর্সের ভাগ বসানো বা লুট করা। এই দুটার একটাও অনির্বাচিত সরকারের সাথে যদি ওরা করে, সেটা টিকবে না। যার জন্য আমি একটু প্রশ্ন আমেরিকা, করি। আমরা তো সহজভাবে জানি যে তারা তাদের পুতুল সরকারের মাধ্যমে সবকিছু মানে লুফে নিতে চায় বা সবকিছু অর্জন করতে চায় পুতুল সরকারের মাধ্যমে। এবং পুতুল সরকারগুলো তো সাধারণত অন্তর্বর্তী বা অনির্বাচিত সরকারগুলোই হয়ে থাকে। না, পুতুল সরকারকে দিয়ে ওরা ক্ষমতার রেজিম চেঞ্জ করে। আচ্ছা। পাকিস্তানে যেমন ইমরান খানকে সরানো হলো আর্মি ইন্টারভেনশনে, এখন কিন্তু পাকিস্তানে একটা গভর্নমেন্ট আছে। সেটা সেটা মানে এফেক্টিভ হোক বা না হোক, গভর্নমেন্ট একটা। হয়তো পাকিস্তান চালাচ্ছেন আসিম মনির, হয়তো হয়তো, কিন্তু ক্ষমতায় তো একটা দল আছে। কারণ একটি নির্বাচিত দল না থাকলে, সরকার না থাকলে, কোন চুক্তি তো দীর্ঘস্থায়ী হবে না। ওই চুক্তি তো বাতিল হয়ে যাবে। তো এই রিস্ক ফ্যাক্টরটাকে ওরা অ্যাভয়েড করতে চায়। তারা যেই ঘটনাটা ঘটিয়ে লিবিয়াতে কেওটিক করে ফেলছে এই ডিপ স্টেট, যার জন্য ওরাও কিছু পায় নাই, অন্যরাও কিছু পায় নাই, সেটা বাংলাদেশ হতে দিবে না। আর বাংলাদেশে একটা বড় সমস্যা আছে, যে আপনি লিবিয়া বলেন, ইরাক বলেন, মিশর বলেন, ওটা প্রতিবেশী দেশরা কিন্তু আরব বা আফ্রিকান কান্ট্রি। বাংলাদেশের প্রতিবেশী দেশ বললেই তো ভারত, আর অন্য পাশে ছোট্ট একটা করিডোরের মতো হলো বার্মা। তো ডিপ স্টেট এখানে এসে কিছু করে ফেলবে একা, এই অনির্বাচিত কাউকে দিয়ে, আর সেটা তারা সফল হবে এটা না। তারা সফল হচ্ছে রেজিম চেঞ্জ করতে। আমি তো মনে করি ভারতও তখন চেয়েছিল শেখ হাসিনা বিদায় হোক, আর্মিও তাই নাকি? চেয়েছিল, কারণ ডিজিএফ। ভেরি ইন্টারেস্টিং, এটি শোনা যায়, অনেকে বলেন, আপনিও বলছেন
মানে এটি কেন ভারতে চেয়েছিল শেখ হাসিনা পতন হোক, এটি কেন? কারণ শেখ হাসিনা ভারতের জন্য লাইবিলিটি হয়ে গেছে। উনি যা যা করছিলেন এখানে, এটা দোষ কিন্তু ভারতের উপর যাচ্ছিল। দেখেন, বাংলাদেশে কিছু নেগেটিভ চালু করা হয়েছিল যে শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিচ্ছেন, ভারত থেকে 26 লাখ লোক বাংলাদেশে কাজ করে, নেগেটিভ ভারত বিদ্বেষ সৃষ্টি করার জন্য। ওই নেগেটিভটা তৈরি করা হয়েছিল বলেই ভারত বুঝে গেছিল যে ওরা যদি তারপরেও শেখ হাসিনাকে ধরে রাখে, তাহলে কিন্তু এই বাংলাদেশের এই সব মানুষ, মানে 17 কোটি মানুষ ভারতের বিরুদ্ধে চলে যাবে। এটা ভারত অ্যাফোর্ড করতে পারবে না, এটা ভারত করবেও না। আমেরিকান ডিপ স্টেট শুধু চায় নাই, ভারত চাইছে, আমার আর্মি চাইছে, বাংলাদেশ আর্ম ফোর্সেস, পিটিএফআই চেয়েছে, এই জন্য হাসিনার পতন হচ্ছে। এখন ভারত চাচ্ছে নির্বাচিত সরকার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী চাচ্ছে নির্বাচিত সরকার, এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে অস্থায়ী রাষ্ট্রদূত স্টেসিয়ান জেকবসন বা স্টেট ডিপার্টমেন্ট, ওরাও চাচ্ছে নির্বাচিত সরকার। এই জায়গাতে সবাই এক হয়ে গেছে। এখন ইউনূস সাহেব বা ওনার সাথের লোকজনেরা, এনারা মানতে রাজি না। কারণ ওই যে বললাম যে নির্বাচন দিলে তো মোহাম্মদ ইউনূসও যদি বিএনপির একজন অচেনা লোকের বিরুদ্ধে নির্বাচন করেন, ওনার তো জামানত বাজেয়াপ্ত হবে বিএনপির। এবং নির্বাচন তো গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে অংশগ্রহণমূলক নির্বাচন লাগবে। আপনি বলবেন অমুক পার্টি থাকবে না, তমুক পার্টি থাকবে না, তাহলে ধরেন বিএনপি থাকলো, বিএনপি নির্বাচনে জিতে গেলে আপনার মনে হয় যে বিএনপি ইউনূস সাহেবের ডিক্টেশন শুনবে? কখনোই না। বা তর্কের ক্ষেত্রে যদি বলি, জামাতে ইসলামী ক্ষমতায় চলে আসবে, জামাতে ইসলামী কি ইউনূস সাহেবের ডিক্টেশন শুনবে? শুনবে না। তাহলে ইউনূস সাহেবের ডিক্টেশন শোনার জন্য ওনার নিজের দল যেটা উনি তৈরি করেছেন, এখন তো দেখি এটাই ওনার কথা শুনে না। কাজে এনারা যে বলছে 111 আসছে বা এটা, মানে অন্ধকারে সাপ, সব জায়গাতে সাপ। কারণ ওনারা জানেন ওনারা কি অপকর্ম বা ভুল করছেন, যেই জন্য এটা হবে। ওনারা এখন ভূত দেখছেন, কিন্তু ওই যে সেই মেষ পালক আর বাঘের গল্পটা আছে না, বাঘ আসে বাঘ আসে, বাঘ কিন্তু আসবে, বাঘ কিন্তু চলে আসবে, কিন্তু সেই বাঘ চলে আসবে, এই বাঘটার বাঘ আকৃতিটা আকৃতিটা কেমন? বাঘ চলে আসবে, সেই বাঘটা জাতির বন্ধু। কারণ আমি আগেই বলে নিচ্ছি, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। ইউনূস সাহেবের দ্বারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না। ইউনূস সাহেব তো বাংলাদেশেরই কেউ না, উনি তো আমার দেশকে ওন করেন না। আপনি আমি আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমরা মারাও যাবো বাংলাদেশে, তাই না? এই ইউনূস সাহেবের তো সেই ব্যাপারটা নেই, ওনার তো কোনো কমিটমেন্ট নেই এই দেশের প্রতি। ওনার সাথে আপনি হয়তো হামিদ কারজাই তুলনা করতে পারেন, কিন্তু ওনার কোনো কমিটমেন্ট। আরেকটা জিনিস মনে রাখতে হবে পান্না ভাই, দেখুন, যখন মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে লড়াই করছে বা ওয়ার অন টেরর, তখন বহু আফগান হাজার হাজার আমেরিকার পক্ষ নিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে। আমেরিকা যখন আফগানিস্তান ছেড়ে গেল, শত শত আফগান ওরা বিমানের চাকা ধরে ঝুলে থাকলো, আমাদেরকে নিয়ে যাও, নেয় নাই, কিন্তু ওদেরকে ফেলে চলে গেছে। কারণ প্রয়োজন শেষ, এটাকে ডিসপোজ অফ করে দেবে। এখন মার্কিন ডিপ স্টেটের কাছে মোহাম্মদ ইউনূস, ওনার লোকজন, সবার প্রয়োজন শেষ। এবার ওনাদেরকে আপনি পৃথিবীর সব জায়গায় দেখেন, ডিপ স্টেট বা আপনি যদি বলেন সিআইএ, যাকে ব্যবহার করে। সাদ্দাম হোসেন কার সৃষ্টি? আমেরিকান সৃষ্টি। কিন্তু কি করলো শেষ পর্যন্ত? গাদ্দাফি কার সৃষ্টি? আমেরিকান সৃষ্টি। তো ইউনূস সাহেবও আমেরিকার সৃষ্টি। এখন ইউনূস সাহেবকে এবার বর্জন করবে। আর আপনি 2024 সালের আমেরিকান নির্বাচনে কিন্তু একটা জিনিস দেখেছেন, 23 সালের কি, যে আমরা জানতাম জো বাইডেন পাস করবে, পাবলিক পারসেপশন। ডোনাল্ড ট্রাম্প তো তখন ক্ষতবিক্ষত, মামলা টামলা ইত্যাদি। তারপর কি হলো? ডোনাল্ড ট্রাম্পের উপর স্নাইপার রাইফেল হামলা হলো, ওনার কানের এখানে একটু স্পর্শ করলো ইয়ারগানের মতো, আবার হামলা হলো, উনি মারা যায়নি। এরপর জো বাইডেনকে কে যেন সরাই দিল, কমলা হ্যারিস কানলো। তার মানে ডিপ স্টেট খেলতে চায়। ইউনূস সাহেব নিজে তো ডিপ স্টেটের যে প্রতিপক্ষ, এই প্রতিপক্ষের বিরুদ্ধে এখন মার্কিন ডিপ স্টেট অ্যাকশন নিচ্ছে আমেরিকাতে, যাদের বিরুদ্ধে আপনি জানেন, ওই তো তাদের লোক। তো এখন তো ওনাকে ওয়েস্টেড ফোর্স, মানে ওনাকে এখন
ওনাকে এই কারা তাদের মধ্যে একজনের নাম উচ্চারিত হয় বেশ, বিভিন্ন গণমাধ্যমে এসেছে, জর্জ সরোজ, মার্কিন ধনকুবের, এবং তার ছেলে অ্যালেক্স সরোজ, তার সাথে আমাদের কারো কারো বিশেষ সম্পর্ক আছে। এই গোষ্ঠীটাই কি খেলছে ডিপ স্টেটের হয়ে? জর্জ সরোজ হলো ডিপ স্টেটের ওয়ান অফ দ্য এলিমেন্ট। ডিপ স্টেট অনেক বড় জিনিস। আমি সেটাই বলছি, ডিপ স্টেটের হয়ে তারাই এখানে এই ভূখণ্ডে খেলছে কিনা। হ্যাঁ, ভারতেও চেষ্টা করেছে জর্জ সরোজ রাহুল গান্ধীকে হাত করে ভারতে একই জিনিস রেজিম চেঞ্জ করা। কিন্তু ওই যে বললাম যে বাংলায় একটা প্রবাদ আছে, সময়টা এখন ইউনূস সাহেবের বিরুদ্ধে, যার ফলে ডিপ স্টেট ওনাকে ব্যবহার করেছে এবং ডিপ স্টেট যাকেই ব্যবহার করে, যেখানেই ব্যবহার করে, তাকে ছুড়ে ফেলে। তো কাজে ইউনূস সাহেবের ওই যিনি বলছেন 111, উনি নিশ্চয়ই ইউনূস সাহেবের কাছ থেকে এই বার্তাটা পেয়েছেন যে ওনাদের সময় শেষ। বাংলাদেশে এখন নতুন কিছু আসবে, খুব শীঘ্রই আসবে, আসা উচিত। আমি যদি মানে আসা উচিত। আপনি বলতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সময় প্রায় শেষ এবং তার অধীনে কোনো নির্বাচন হচ্ছে না? ইউনূস সাহেবের কথিত সরকার এখন লাইফ সাপোর্টে। এখন মাস্কটা কে খুলবে? এটা কি ওয়াকারুজ্জামান সাহেব খুলবেন লাইফ সাপোর্টটা, নাকি অন্য কেউ খুলবে? সেটা ডিপেন্ড করে। কিন্তু ওনার গভর্নমেন্ট ইজ নট ক্লিনিক্যালি ডেড, এটা একেবারেই লাইফ সাপোর্ট, এটা আর রিকভার করার কোনো সুযোগ নাই। কাজেই বাংলাদেশে আপনি যেটা অনেকবার বলছেন, আমি আপনার প্রোগ্রামে শুনেছি যে পরিবর্তন একটা মনে হয় আসন্ন বা এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে। হ্যাঁ, জি, অবশ্যই কিছু একটা ঘটতে যাচ্ছে। এটার পিছনে দুইটা কারণ বলে আমি আজকে শেষ করব। যে আপনি যখন সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কনফ্রন্টেশনে যাচ্ছেন, তো সশস্ত্র বাহিনীকে মনে হইতেছে কিছুই না। সশস্ত্র বাহিনী তো লাখ লাখ প্রশিক্ষিত ফোর্স। আপনার যদি 500 স্নাইপার রাইফেল থাকে আপনাদের কাছে বা অন্য অস্ত্র, ওটা দিয়ে আপনি সশস্ত্র বাহিনীর সামনে দাঁড়াতেই পারবেন না। আর আমার সশস্ত্র বাহিনী আমাদের, ওরা তো আমাদের অহংকারের একটা জায়গায়, কারণ ওরা তো সার্বভৌমত্বের প্রতীক। এখন দেশের সার্বভৌমত্ব বিক্রি হয়ে যাচ্ছে, বিলিয়ে যাচ্ছে, সেখানে তো সশস্ত্র বাহিনী অ্যাকশন নেবে না। ওয়াকারুজ্জামান সাহেব, আমি যেটা বললাম যে ওনার ক্ষমতা গ্রহণের কোনো লোভ আগেও ছিল না, এখনো নাই, কিন্তু ওনার তো দেশ রক্ষার একটা দায়িত্ব আছে। উনি তো আমাদেরকে বলেছেন ওনার উপর আস্থা রাখতে। আমরা তো ইউনূস সাহেবের উপর আস্থা রাখি নাই, ওয়াকারুজ্জামান সাহেবের উপর রেখেছি। তো ওয়াকারুজ্জামান ওনার ওনার নিজের ইজ্জতের সাথে উনি এই জাতিকে এমন কিছু উনি করবেন না যার জন্য আমরা ওয়াকারুজ্জামান সাহেবের নামটা অন্য কোথাও লিখে দিব। উনি তো বললাম যে শেখ হাসিনার যে পতন, সেটার পিছনে তো ওনাদের সহযোগিতা ছিল, ইন্ডিয়ার সহযোগিতা ছিল, ডিপস্টেট ছিল। ওনারাও এখন চাইবেন যে না, ঠিক আছে, এই গভর্নমেন্টের ইলেকশন করার কোনো ইচ্ছা নাই, তাহলে অন্য কিছু হবে, তারপরে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ওয়াকারুজ্জামান সাহেবের ভাষায় ওনারা ছুটিতে যাবেন। আপনার এই যতক্ষণ কথাবার্তা আমরা শুনলাম, মানে একেবারে পরিষ্কার একটা পিকচার দেওয়ার চেষ্টা করেছেন এবং খুব সহজভাবে বলেছেন। আহ যদি প্রশ্ন করি ভারতের জায়গা থেকে, আপনি বলছেন যে ভারতও চেয়েছিল শেখ হাসিনার পতনটি। এখন এটা তো ওপেন, সবার কাছে খোলামেলা একটা বিষয় যে বাংলাদেশে উগ্র মৌলবাদী গোষ্ঠীর উত্থান ঘটছে এবং শেখ হাসিনাকেই তো ভারত অকৃত্রিম বন্ধু মনে করে। শেখ হাসিনা ভারতের কথা শুনছিল না, বা তিনি একতরফা ভাবে নিজের মতো করে নির্বাচনগুলো নিজের মতো করে করছিলেন বিতর্কের সঙ্গে। ভারত তাহলে জানতো না যে শেখ হাসিনার পতনটা হলে তাহলে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর একটি উত্থান বাংলাদেশে ঘটতে পারে এবং সেখান থেকে ভারতের জন্য এই বিষয়টি হুমকি হয়ে দাঁড়াতে পারে, যেমনটা ভারত এখন নানান সময় তাদের বক্তব্যে উপস্থাপন করছে। দেখুন, ভারতের জন্য শেখ হাসিনা লাইবিলিটি হয়ে গেছে, কারণ উনি ক্রমাগত ভুল করছিলেন আর এই দেশের মানুষ ভারতের উপর ক্ষিপ্ত হচ্ছিল। আপনি যেটা বলছেন শেখ হাসিনা অকৃত্রিম বন্ধু ভারতের, এটা যেমন সত্যি, বাংলাদেশ নামক রাষ্ট্রটি ইগনোর করার, অ্যাভয়েড করার কোনো সুযোগ ভারতের নাই। কারণ আমাদের অবস্থানটা, স্ট্র্যাটেজিক অবস্থানটা খুব একটা স্পর্শকাতর জায়গায়। ভারত কি জানতো না যে মৌলবাদের উত্থান হবে? জানতো, মার্কিন ডিপ স্টেটও জানতো। কিন্তু এটার অন্য একটা অ্যাঙ্গেল আপনি দেখেন, যে আপনি যখন বলছিলেন আজকে থেকে 2 বছর আগে বা 1.5 বছর আগে যে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে আল কায়দা নাই, কিছু নাই, এখন তো প্রমাণিত আছে, ফ্ল্যাগ উঠতেছে।
তাহলে ওই যে আমি বললাম কিছুক্ষণ আগে, মিশর টেমপ্লেট, ইজিপ্ট টেমপ্লেট, যে মুসলিম ব্রাদারহুডকে ক্ষমায়তে বসানো হলো, ওরা পতাকা নিয়ে আসলো, আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আসলো, এরপরে ওদেরকে চিহ্নিত করে কচুকাটা করা হলো। আপনি যেমন দেখছেন যে ভারতের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন, এটা দিচ্ছেন, যারা হুমকি দেয় এদের আসলে তো ভারতের বিরুদ্ধে কিছু করার মতো শক্তি নাই, কিন্তু ওনারা যে ভারতের পটেনশিয়াল এনিমি সেটা তো ওনারা চিহ্নিত হচ্ছেন। আজকে ভারত বাংলাদেশকে ভিসা দিচ্ছে না, ভারত না তো কোনো দেশই বাংলাদেশকে ভিসা দিচ্ছে না। কেন দিচ্ছে না? আপনাকে আমাকেও ভিসা দিচ্ছে না, আমরা তো কেউ না। কেন দিচ্ছে না? আমরা সন্ত্রাসী রাষ্ট্রের সন্দেহভাজন তালিকায় চলে গেছে। তো এখানে অ্যাচিভমেন্টটা কার হলো আমি আর মানে ওইটা ব্যাখ্যা করবো না, আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, যে এই দেশে আমি একটা জঙ্গিবাদের প্রশ্ন করি, এই প্রশ্নটির উত্তর নিয়ে আমরা শেষ করব। আহ মার্কিন ডিপ স্টেটে খেলা তো আছেই। ডোনাল্ড ট্রাম্প কিন্তু গত ফেব্রুয়ারিতে যখন নরেন্দ্র মোদী গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, তাদের মধ্যে সাক্ষাৎ হলো, আমরা এই বিষয়টি সবাই দেখেছি, ওপেন একেবারে তারা কথা বলছে সাংবাদিক সম্মেলনে। ডিপ স্টেটের প্রসঙ্গ যখন এলো একজন সাংবাদিকের মুখ থেকে, তখন বাংলাদেশকে উদ্দেশ্য করে, তখন ডোনাল্ড ট্রাম্প উনি কথাটা ছুড়ে দিলেন নরেন্দ্র মোদীর দিকে, যে যুক্তরাষ্ট্র ডিপ স্টেট নিয়ে খেলে না, খেলে ভারত। এবং এই কথা বলে তিনি হাসলেন। তার এই কথাটাকে আপনি কিভাবে ধরছেন? যদিও অনেকদিন পর আবার বিষয়টি প্রসঙ্গক্রমে আলোচনায় নিয়ে এলাম, এবং ভারত ও বাংলাদেশকে নিয়ে ডিপ স্টেটে খেলা খেলে কিনা। না, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওই ডিপ স্টেটের ব্যাপারটা বলেনি ভারত খেলে। ওনাকে যখন প্রশ্ন করা হলো বাংলাদেশ প্রসঙ্গ, তখন উনি বলছেন যে বাংলাদেশ প্রসঙ্গটা দেখবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, মানে দায় দায়িত্বটা নরেন্দ্র মোদীর ঘাড়ে চাপাবে। ওটা দিল। আর একটা প্রশ্ন ছিল যে ডিপ স্টেট প্রসঙ্গ, উনি বলেন যে ডিপ স্টেট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খেলে না, খেলে ভারত। কিন্তু তার 2 দিন পরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বললেন ইউএসএ থেকে অমুককে $29 মিলিয়ন দেওয়া হয়েছে, অমুক, এগুলো বলছেন ওনারা। একটা জিনিস বলে আমি কথা শেষ করবো, বাংলাদেশে ডিপ স্টেটের খেলাধুলা চলছে, ওদের সহযোগী শক্তি কারা? রাইট। 4 মাস আগে স্কাই নিউজকে দেয়া একটা সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে এতকাল পর্যন্ত আমরা আমেরিকা এবং ব্রিটেনের, একদম নাম ধরে বলে, ডার্টি ওয়ার্ক গুলো আমরা করে দেই, মানে ওদের যে নোংরা কাজগুলো এগুলো আমরা করে দেই, সহজ বাংলায় আমরা ডিপ স্টেটের পারপাস সার্ভ করি। সেটা তো পাকিস্তানেও দেখছেন করছে, আফগানিস্তানে করছে, বাংলাদেশেও করবে। এবং আবার বলি, মোহাম্মদ ইউনূস এবং ওনার সরকার এখন ওরা লাইফ সাপোর্টে আছে। অনেক ধন্যবাদ সাংবাদিক সালাউদ্দিন মুশাররফ চৌধুরী। মোটামুটি অনেকখানি খোলামেলা কথাবার্তা বলেছেন। যে যেভাবেই রোল প্লে করুক না কেন, বাংলাদেশটা ভালো থাকুক। দিন শেষে তো আমাদের সবার চাওয়াই একটি, ভালো থাকুন আপনি।